এই যোগ্য, এই তুমি কি না এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? হ্যাঁ, এদিকে রান্নাটা কি করবে নাকি শুনি? ওঠো, ওঠো বলছি, ওঠো। এই কণিকা শোনো, আমাকে তুমি একদম বিরক্ত করো না তো। আমি এখন কোনো রান্না বান্না করতে পারবো না, বুঝতে পেরেছো? এই, তুমি রান্না করবে না তো কে রান্না করবে? হ্যাঁ, আমি রান্নাঘরে গিয়ে আমার এত সুন্দর চেহারাটা একদমই নষ্ট করতে পারবো না। আর শোনো, আমার কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছে, বুঝতে পেরেছো? হয় তুমি রান্না করবে, নইলে তুমি কাজের মেয়ে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আমি তো তোমাকে বললাম আমি একদমই রান্না বান্না করতে পারবো না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি কাজের মেয়ে নিয়ে আসছি। এরপর যজ্ঞ বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর যজ্ঞ টুনি এবং তার দুই মেয়েকে সাথে নিয়ে চলে আসে। এই কণিকা, শুনতে পাচ্ছো? এ হলো টুনি। আর আজ থেকে এই টুনি আমাদের বাড়িতে কাজ করবে। তুমি একে কাজ বুঝিয়ে দাও, আর আমি বরং একটু বিশ্রাম নিতে যাচ্ছি। এই টুনি, এই তোর সঙ্গে আবার এই দুটো কে শুনি? এই দুটো আমার মেয়ে দিদি, টুকি আর টুনটুন। এই শোন, তুই যদি আমার বাড়িতে কাজ করতে চাস, তাহলে তুই তোর এই ছোট্ট ছোট্ট নোংরা ছানা দুটোকে বাড়িতে রেখে আসবি, বুঝতে পেরেছিস তো? এদেরকে যেন আমি আর আমার বাড়িতে না দেখি। দিদি, এরা তো অনেক ছোট, এদেরকে একা একা বাড়িতে রাখা যাবে না। যে কোনো সময় যে এদের বিপদ হতে পারে, দয়া করে এমনটা করো না। আমার মুখে মুখে কি না তুই কথা বলছিস? তোর এই নোংরা ছানা পটি করে আমার ঘর একদম নোংরা করে দেবে। আর এসব আমি কিছুতেই মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছিস তো? আমার শর্ত যদি মানতে পারিস, তবে তুই এ বাড়িতে কাজ করবি, আর না মানতে পারলে চলে যা। দিদি, তুমি দয়া করে রাগ করো না। আমি ছানাদেরকে বাড়িতে রেখে এসে কাজ করব, তবুও তুমি আমাকে কাজ থেকে বাদ দিও না। এই কাজটা যে আমার অনেক দরকার দিদি। যা যা, ছানাদেরকে বাইরে রেখে এসে তারপরে কাজ শুরু কর। টুনি তার দুটো ছানাকে বাড়িতে রেখে আসে, আর এরপর সে নিজে কাজ করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনি পানি আনতে নদীর পাড়ে যায়। উফ বাবা, শান্তি মতো একটু ঘুমোতেও পারি না এই টুনির নোংরা ছানা দুটোর জন্য। আজ ওদের একদিন কি, আর আমার একদিন কি। কণিকা লাঠি নিয়ে বাহিরে আসে, আর ওর ছানা দুটোকে মারতে শুরু করে। এই এই, করবি আরো চিৎকার চেঁচামেচি করবি? হ্যাঁ, যা চলে যা এখান থেকে, আমার বাড়ি থেকে চলে যা বলছি। ও মাসি, আমাদের বড্ড লাগছে, আমরা আর করবো না মাসি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের বড্ড লাগছে, আমাদের ছেড়ে দাও। এই, আমি তোদের কোন কালের মাসি হই? হ্যাঁ, যা ভাগ, ভাগ এখান থেকে। আরে আরে দিদি, তুমি কি করছো কি? আমার ছানাদেরকে তুমি এভাবে মারছো কেন? থামো, থামো বলছি, থামো। এই, তোর সাহস কি করে হলো আমার এত সুন্দর হাতটা ধরার? আজ থেকে তোর কাজ বন্ধ। তোমার মতো অহংকারী কাকের বাড়িতে কাজ করার থেকে রাস্তায় ভিক্ষে করা অনেক ভালো। তোমার এই অহংকার বেশি দিন আর টিকবে না, এই আমি তোমাকে বলে দিলাম। আমার সোনারা, চল চল তোরা। কেউ কি বাড়িতে আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে দুদিন থেকে না খেয়ে আছি। দয়া করে আমাকে একটু খাবার দে মা। এই বুড়ি, এই তোর সাহস তো কম নয়, তুই কিনা আমার বাড়িতে তোর এমন নোংরা শরীর নিয়ে এসেছিস। হ্যাঁ, তার উপর কিনা তুই আবার খাবার চাইছিস। আজ তো আমি তোর এই পা আর আস্ত রাখবো না। কণিকা একটা লাঠি নিয়ে এসে ভিখারির পায়ে মারতে শুরু করে। ও বাবা, আমার লাগছে মা, বড্ড লাগছে। আর মারিস না আমাকে, মারিস না আমাকে, আর মারিস না। তোর ঘরে ঢোকাই আমার ভুল হয়েছে। তোর এই অহংকার বেশি দিন থাকবে না রে মা। অহংকার যে পতনের মূল, সৃষ্টিকর্তা তোকে ধ্বংস করবেই করবে, এই আমি তোকে অভিশাপ দিলাম। এই শয়তান বুড়ি, তুই কি এখন যাবি নাকি আরো মার খাবি? হ্যাঁ, তোর মতো ভিখারির অভিশাপে আমার কোনো কিছুই হবে না। চল ভাগ এখান থেকে, ভাগ বলছি। এরপর কণিকা দরজা বন্ধ করে দেয়, আর ভিখারি বুড়ি সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ধীরে ধীরে কালু কাকের অহংকার আরো বাড়তে থাকে। একদিন কণিকা নদীর পাড়ে যায় গোসল করতে। কণিকা বিউটিকে দেখে বলতে থাকে, এই এই গরিব, দাঁড়া দাঁড়া বলছি। আমার আগে তুই কিছুতেই ওই নদীতে একদম গোসল করবি না। আমি তোর আগে গোসল করব, তা না হলে যে তোর গায়ে নোংরা দিয়ে পুরো পুকুরের পানি একদম নোংরা হয়ে যাবে। একই তো কালো, তার উপর আবার এত অহংকার। এই শোন, আমার শরীরে কোনো ময়লা নেই, তুই দেখতে পাচ্ছিস না আমি কত সুন্দর ফর্সা? যত কালো রং আছে সবই তো তোর কাছে আছে, আর যত নোংরা আছে তাও আছে তোর কাছে। কালো পেতনি কোথাকার, গোসল করার মুডটাই আমার নষ্ট করে দিল। কি, আমার উপর কি নাই গরিব বিউটি রাগ দেখালো? না, এ কিছুতেই হতে পারে না। না, আমি তো আমার রং পরিবর্তন করবই করব। আমি আজকে যজ্ঞকে বলে সাধু বাবার কাছে যাব, একমাত্র সাধু বাবাই পারবে আমার এই কালো রঙকে ফর্সা করতে। কণিকা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে আসে, আর যজ্ঞকে সব কথা খুলে বলে। এরপর কণিকা যজ্ঞকে নিয়ে বনের একটা সাধু বাবার কাছে আসে।
কি ব্যাপারটা কি বলছো? তোদের আবার কি চাই? বল, বল আমাকে। সাধু বাবা, আমি আমার গায়ের রং পরিবর্তন করে ফর্সা হতে চাই। আমাকে আপনি দয়া করে এমন ওষুধ দিন যাতে করে আমি রাতারাতি ফর্সা হতে পারি। কণিকার কথা শুনে সাধু চোখ বন্ধ করে ভাবতে থাকে। তোর গায়ের রং পরিবর্তন করার ঔষধ আমার কাছে ঠিকই আছে, তবে আমি আজকে তোকে এটা দিতে পারবো না। তোরা বরং কাল একবার আমার কাছে আসিস। যজ্ঞ আর কণিকার সম্মতি জানিয়ে বাড়িতে ফিরে আসে। এইদিকে ওই বুড়ি সবকিছু দেখে সাধুর কাছে আসে। সাধু বাবা, এই কালো কাক অনেক অহংকারী, আর কালো কাকের ব্যবহারও একদম ভালো নয়। দয়া করে আপনি এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। এরা যে অহংকারের বশে মনের গরিব পাখিদের অনেক অত্যাচার করে আসছে। সে কি বুড়িমা, তুমি আবার এসব কথা কি করে জানলে বলো তো? ও আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি ওদেরকে একটা উচিত শিক্ষা দিবই দিব। সাধু বাবা, আমরা আজকে এসেছি, এবার আমাদের জলদি জলদি ফর্সা হওয়ার ঔষধ দিন। ফর্সা হওয়ার ঔষধ যে অনেক মূল্যবান, তোরা সেটা নিতে পারবি না। তাই বলছি কি, তোরা এখান থেকে চলে যা। ফর্সা হওয়ার জন্য আমি আমার সব সম্পত্তি বিক্রি করতে রাজি আছি, তবু আমি ফর্সা হবই হব। আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার সব সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছি। ওরে বাবা, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। আচ্ছা আচ্ছা, তবে তোরা সব সম্পত্তি আমার নামে লিখে দে, আমি তা অনাথ আশ্রমের নামে লিখে দেব। এরপর কণিকার যজ্ঞ মিলে সম্পত্তির দলিলটা সাধুর হাতে দেয়, আর তার নামে সব সম্পত্তি লিখে দেয়। এইবার আপনি দিন বাবা, এই কালো পালক আমার যে আর ভালো লাগছে না। ও সাধু বাবা, আসলে এ মানে আমিও বর্ষা হব, আমাকেও দিন। সাধু যজ্ঞ আর কণিকাকে দুটো বোতল দেয়, আর ওরা দুজন লোভের বশে পড়ে সেই বোতলের পানিগুলো ঢকঢক করে খেতে লাগে। বোতলের পানি খাওয়ার সাথে সাথে ওদের শরীরে যন্ত্রণা হতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। সাধু বাবা, আমার শরীরে যে বড্ড যন্ত্রণা হচ্ছে, এ আবার আপনি কেমন ওষুধ দিলেন? আহ ওরে বাবা রে, চলে গেল চলে গেল। এগুলো আপনি কি দিয়েছেন সাধু বাবা? আহ আর সহ্য করতে পারছি না আমি। এগুলো হলো তোদের দুজনের অহংকারের শাস্তি, বুঝতে পেরেছিস? আর এই সব সম্পত্তি এখন আমি অনাথ আশ্রমের নামে করে দেব। সৃষ্টিকর্তার কাছ থেকে যে তোদের এরকম শাস্তি দেওয়ার হুকুম এসেছে, কারণ তোদের দুজনের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সাধু বাবা, আমরা আর কখনোই অহংকার করব না, আমাদেরকে দয়া করে ভালো করে দিন। এরপর সাধু বাবা সেই সম্পত্তির দলিল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে যজ্ঞ আর কণিকা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালো কাকের কথা। সে ছিল ভীষণ অলস। লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে, এবারে চারটে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে তিনটে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো। বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ, আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না, তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে, এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজ কামও তো করতে পারো, তবে আমাদের পেটে দুমুঠো খাবার যাবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম, ডর লাগে কালু, আর মেরো না, এবং তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে, মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না, তুমি তো একটা অপদার্থ, বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি, কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো, মারো মারো মারো।
মারতে মারতে আমাদের মেরেই ফেলো। খোদার জ্বালায় তিলে তিলে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো। এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়। এদিকে তিন বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা তিনজন আর এই ফালতু লোকের ঘর করব না। চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো। আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো। সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব, এখানে থাকবো না। চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি। এ কথা বলে তিন সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা, কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা তিনজনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে। মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে। জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা তিনজন অনেক ভালো। আজ তোরা তিনজন যদি আমাকে সাহায্য না করতি, তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম। কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মম ভাবে কে মেরেছে তোদের? এরপর তিনজন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল। এই 3 ফল খেলে তোরা তিনজনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি। নে এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে 3 বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা তিনজনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি? দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের? আনন্দ এখন তোমার হবেই। তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকলির এসব কথা আজ যেন কালুর কান অব্দি যায় না। তার চোখ শুধু সোনা রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে? কয়েনটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারা দিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছ ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের উপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এই বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি। এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু 3 জনকেই মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা 3 জন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা রূপা আর হীরার কয়েন দিবি না।
তোরা কি ভেবেছিস হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না? তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে, আর সারাদিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি, এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। এরপর কালু তিনজনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে, এরা নিশ্চয় তিনজন আমার কথা একদম শুনবে না। এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে তিন সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম! লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে। টোনার তিন বউ ছিল, টুনি, মুন্নি, রেনু। ওদের মাঝে অনেক মিল ছিল। একদিন মুন্নি টুনির পা টিপে দিচ্ছিল আর পাশে বসে রেনু খাচ্ছিল। দিদিরা, সত্যি টোনা অনেক কষ্টে আছে। বনের পাখিরা আর এমনি এমনি বলে না গো। কেন রে ছোট, হঠাৎ করে এ কথা কেন বলছিস? এই দেখো, তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে একটা সন্তানের আশায়, কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করলো। আর দেখো, আমারও সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি তো ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে তো টোনা আমাদের বিয়ে করতো না, আর আমাদের ভরণ পোষণও চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে সংসার করতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের বোন দুটো পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের তিনজনের একসঙ্গে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো। আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। ইস বাবা, আপনার শরীর তো একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে বাবাকে দে। মুন্নি, হাত পাখাটা নিয়ে আয় তো বোন, আর আমি জল নিয়ে আসি। তোরা অনেক ভালো রে মা। আমি তোদের মতো এই পুরো বনে পাইনি কাউকে খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি তিন বোন? আমরা সম্পর্কে তিন সতীন, কিন্তু মনের দিক দিয়ে আমরা তিন বোন। আপনার দরকার পড়লে আপনি এখানে আবারও আসবেন, কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাক। আর শোন, তোরা বাইরের কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাচ্চারা। বৃদ্ধ এই কথা বলে চলে যায়। মিলি, আর এই ছোট, চল আমরা রান্নাঘরে যাই। টোনা আসার যে সময় হয়ে গেছে, আমরা গিয়ে রান্না বসাই। ওরা তিনজন রান্নাঘরে যায় আর এভাবেই মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন, কি ব্যাপার মুন্নি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন?
কি হয়েছে রে বোন, আমাদেরকে বল। টোনা শহরে গেছে জন্য কি মন খারাপ করেছিস তুই? না দিদি, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে ঘুরতে যেতে ইচ্ছে করছে দিদি। ও এই ব্যাপার, মন খারাপ করে থাকিস না। যা রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এরপর ওরা তিনজন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে। ওগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, আর না বললেও আমি আপেল পারতাম, কারণ আপেলগুলো যে আমারও খুব খেতে ইচ্ছে করছে। রেনু আপেল পাড়ে আর তিনজন মিলে অনেক মজা করে আপেলগুলো খায়। আমার এখন বনে এসে অনেক ভালো লাগছে। তাহলে চল, এখন আমরা বাড়িতে চলে যাই। অনেকক্ষণ হলো তো বনে এসেছি। ওরা তিনজন বাড়ির দিকে রওনা দেয়। আর হঠাৎ করে তারা রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুনি দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না। অন্য ফল খেয়ে যে পেটটা ভরেই গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা না হয় অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা বাড়িতে নিয়ে এসে ঘরের এক কোণে রাখে আর যে যার কাজে লেগে পড়ে। এইদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি ঘরে এসে ডালিমটা দেখে অনেক অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? ঘরে এসে দেখো, ডালিমটা না বড় হয়ে গেছে। আরে আরে, সত্যি তো, এই ডালিমটা আবার এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত পা মুখ বের হওয়ার আগে এই ডালিমটাকে ফেলে দিয়ে আসতে হবে, নইলে যে ডালিমটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টুনি যখনই ডালিমটা ধরতে যায় তখনই ডালিমটা ঘর ফেটে অনেক বড় একটা ডালিম ঘরে পরিণত হয়। ওরা তিনজন ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ে। ওরে বাবারে, এই ডালিমটা দেখে ঘরে পরিণত হয়েছে। চলো দিদি, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে যে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে। এমন অদ্ভুত ঘর তো আমি আগে কখনো দেখিনি। বোনেরা, দৌড়ে যা, ডালিম ঘরের সামনে তোরা থাকিস না। কি থেকে কি যে হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয় আর আমি মুক্ত হই। আমি আর কখনোই ঘরে আসবো না। আজ থেকে তোমরা এই ডালিম ঘরেই থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে আমরা প্রবেশ করি। এরপর ওরা তিনজন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা, মুন্নি বোন, ঘরে এক ফোঁটা জলও নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি খাচ্ছি। তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এখনই জল নিয়ে আছি। মুন্নি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরে। আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর। এমন অদ্ভুত ধরনের গাছ তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে এই ঘরটা নিতেই হবে। টোনা বাড়িতে নেই, এই সময় এদের তিনজনের কানে কুমন্ত্র দিতে হবে, তাহলে এরা আলাদা হয়ে যাবে আর আমিও এই ঘরটা পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় দেখতে পায় আর তাকে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেক দিন থেকেই খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি। আমি একটা তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো, তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যজ্ঞ দাদা, তুমি কি বলছো তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি সোনা দানা চাই না, আমি সারা জীবন দিদিদের সঙ্গে এভাবেই থাকতে চাই। আরে আরে, রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তো ভবিষ্যৎ আছে, তাই না? আর তুমি তো ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দেবে।
তাই বলছি, সময় থাকতে নিজের কাজটা বুঝে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক হিংসের কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভোলানো কথায় সবকিছু ভুলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। এই তো টপ গিলেছে, যাই বাকি দুজনকেও ভুলভাল বুঝাই, যাতে করে ওরা আলাদা হয়ে যায়। এরপর যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। এরপর একদিন, এই রেনু মুন্নি শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা সেটাই মানবি, ঠিক আছে? আজ থেকে এই ডালিম ঘর আমার, আর তোরা এখান থেকে চলে যা। নে এসব তুমি কি বলছো? এই ডালিম ঘরটা আমার, কেননা আমি বন থেকে এই ডালিমটা না আনলে কখনোই এটা ঘর হতো না, তাই এই ঘর আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। না না, এই ডালিম ঘরটা আমার, কারণ আমি এই ডালিম ঘরটা প্রথম দেখেছিলাম। তোমরা চলে যাও তো চলে যাও। তিনজনের মাঝে এভাবেই তর্ক হতে থাকে। বেশ, ডালিম ঘর যখন আমার হবে না, তাহলে আমি তোদের কাউরি হতে দেব না। এই ঘরটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা সেখান থেকে উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ডালিম ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার যে সোনার মোহর। এমন সময় ওখানে আগের বৃদ্ধটা চলে আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদেরকে আমি আগে বলেছিলাম তোরা বাইরের কারো কথাই শুনবি না, তাহলে যে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্র শুনে তোরা নিজেদের বিপদ নিজেই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি, তখন যজ্ঞ কাক দূর থেকে তোদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল, আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলেছিল। তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ছি ছি, আমার তো ভাবতে অবাক লাগছে, আমরা কি করে এত বড় একটা ভুল করলাম। এখন যে আমাদের টাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে আমরা কখনো বাইরের কারো কথাই শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতোই দিন কাটাবো। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো আমরা বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবারও মিলেমিশে ঘর তৈরি করে, আর তারা সুখেই দিন কাটাতে থাকে।